নমস্কার, বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। দীর্ঘদিন এই অনুষ্ঠানের সাথে যুক্ত থেকে কপালকে কিন্তু বিশ্বাস করতে শিখে গিয়েছি, অ্যাস্ট্রোলজি বিষয়টাকে বিশ্বাস করতে শিখে গেছি, বেশ কিছু অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করতে শিখে গিয়েছি, আর বুঝে গিয়েছি কপালে যদি থাকে সেটা তো হতেই হবে, আর কপালে যদি না থাকে সেটা কিন্তু হওয়ার নয়। একেবারে চলতি ভাষাতেই বললাম। এবং এই অনুষ্ঠানে বসে আজকে এটা মনে হচ্ছে কপালে ছিল, বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল এই অ্যাস্ট্রোলজি জগতে যতজন অ্যাস্ট্রোলজারকে চিনি, আমার কাছে যিনি ব্যক্তিগতভাবে একেবারে হিরো, সেই মানুষটার সাথে বোধহয় লাইভ করার আর সুযোগ আমার কপালে নেই। কিন্তু আজকে বুঝতে পারলাম কপালে নেই বলে কোনো কথা নেই, কপালে আছে, চেষ্টা করলে উপায় কিন্তু অবশ্যই থাকে। আর সেই ঘটনাটা আজকে কিন্তু ঘটে গেছে। প্রায় অনেকগুলো দিন, অনেকগুলো মাস নাকি বছরে পরিবর্তিত হয়ে গেল এখনো বুঝতে পারছি না, তবে লাইভ করতে পেরে আজকে ভীষণ ভালো লাগছে। বললাম আমার খুব পছন্দের একজন হিরো অ্যাস্ট্রোলজি জগতের, বেদাচার্যদা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নিশ্চয়ই তোমাকেও। আর আমার মনে হয় সিটিভিএনের হাত ধরে, মানে সিটিভিএনের মাধ্যমে আমাকে মানুষ চেনেই তোমার হাত ধরে, সবচেয়ে বড় কথা। আর বহু বছর হয়ে গেল, মানে প্রায় 2 বছরের কাছাকাছি, 2 বছরের পর মনে হয় তোমার সাথে আমার প্রোগ্রাম হচ্ছে। অনেকগুলো দিন না, এটা সত্যি কথা বেদাচার্যদা যে অ্যাস্ট্রোলজি কি এবং সত্যি বিজ্ঞানের আলোয় যে অ্যাস্ট্রোলজি হতে পারে, এখানেও সায়েন্স লুকিয়ে রয়েছে, বা এভাবেও অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করা যেতে পারে, ভাবনা চিন্তা করা যেতে পারে, এটা আপনার থেকে শিখেছি, আপনার থেকে জেনেছি। সেটা তো তোমাদের বদান্যতা। যাই হোক, তোমরা সেই আসনে বসাচ্ছ, আমার মা বাবাকে প্রণাম। আপনারা যারা দেখছেন প্রত্যেকেই আমার একটু প্রণাম। আর আজকে আমরা সকালবেলা যে প্রোগ্রামটা আমরা করেছিলাম সেটা হচ্ছে নবতারা চক্র নিয়ে। এর মধ্যে অনেকে আমাকে বলেও ফেলেছেন যে স্যার নবতারা চক্রকে আমরা দেখবো কীভাবে। ডেফিনেটলি খুব ভালো প্রশ্ন। তার কারণ বর্তমান যে গোচর, এই যে গোচরটা যে শুরু হয়েছে, এখন ধরুন বৃহস্পতি আসা যাওয়ার পথে, এখন বৃহস্পতি বৃশ্চিক রাশি ধনুরাশিতে চলে গেছে, আবার সে ফিরে আসবে, ফেরত আসবে ধনুরাশি থেকে বৃশ্চিক রাশিতে। এই যে পর্যায়ক্রম, এই যে তার একটা দোলাচলের মধ্যে যে এখন বৃহস্পতি পড়ে রয়েছে এবং শনি কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, তার উপরে সব থেকে বড় যেটা আমাদের দরজায় যেটা কড়া নাড়ছে, বর্তমান গোচর যেটা বহু বহু বছর পর যেটা আবারও আসতে চলেছে, সেটা হচ্ছে মঙ্গল মিথুন রাশিতে রাহুযুক্ত হচ্ছে, শনি কেতুর সাথে ধনুরাশিতেই বসে থাকবে। তার মানে এই যে একটা বলাই যায় যে 9ই মে, 9th মে 2019 থেকে শুরু করে 9th জুলাই 2019, অর্থাৎ এই যে 2 মাসের যে পেরিফেরি, অর্থাৎ অ্যাকচুয়ালি মঙ্গল থাকে তো 45 দিন, কিন্তু শাস্ত্র আমাদের বলছে যে মঙ্গল 45 দিন থাকলেও সে তার ঘর পরিবর্তনের পরেও আরও 20 থেকে 25 দিনের মতো তার ফলাফল দেয়, অর্থাৎ পূর্বে দেয় এবং পশ্চাতেও দেয়। এই যে বিষয়টা, তার মানে এখন সবারই একটা মাথার মধ্যে একটা চলছে যে এই যে মঙ্গল রাহু এবং শনি কেতুর যে একটা তির্যক দৃষ্টি যে পড়তে চলেছে, তার গোচরকালীন ভবিষ্যবাণী বা তার এফেক্ট আমাদের শরীরের উপর কীভাবে পড়তে পারে, আমার লাইফস্টাইলে কী করে পড়তে পারে। এক্ষেত্রে নবতারা চক্রের একটা বিরাট বড় ভূমিকা। অ্যাকচুয়ালি নবতারা চক্র অর্থাৎটা কি, অর্থ কি নবতারা? আমরা তো 27টা নক্ষত্রের নাম জানি। 27টা নক্ষত্র কি করে, অর্থাৎ একদম অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত এরা হচ্ছে নক্ষত্র। এই নক্ষত্রের মা বা বাবা রয়েছেন, এই নক্ষত্রের মা বা বাবাকে, অর্থাৎ তারা কোন বংশোদ্ভূত, সেটি হচ্ছে তারা, অর্থাৎ তারার এগুলি ছেলে মেয়ে। আচ্ছা, তো এবার তারার মধ্যে তো আমি আপনাদের সকালবেলায় বলেই দিয়েছি বা গতকালকেও বলেছি যে জন্ম নক্ষত্র থাকবে, সেখানে সম্পদ থাকবে, বিপদ থাকবে, খেম থাকবে, প্রত্যরী থাকবে, সাধক থাকবে, বধ থাকবে, মিত্র থাকবে, অতিমিত্র থাকবে। এই যে 9টি যে 9খানা যে প্যারামিটার, এটা একটা সারি, এই একটা সারির মধ্যে 9টা করে গ্রহ বসে এবং 27টা নক্ষত্র, অর্থাৎ 27কে যদি 9 দিয়ে আপনারা ভাগ করেন তাহলে কি হবে, 3খানা সারি বেরোবে। এই 3খানা সারিতে এই 27টা নক্ষত্রের পর্যায়ে, অর্থাৎ আমরা ধরে নিলাম কারো হয়তো অশ্বিনী নক্ষত্রে জন্ম, তাহলে জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয় তাহলে জন্ম নক্ষত্রের মধ্যে 3টি নক্ষত্র পড়ে যাবে, সেটি হলো অশ্বিনী, তারপরে হলো মঘা, তারপরে হলো মূলা। এবার যদি 2 নম্বর নক্ষত্র সম্পদ নক্ষত্র, সেখানে হয়ে যাবে ভরণী নক্ষত্র। তাহলে ভরণী চলে আসলো, তারপরে পূর্ব ফাল্গুনী চলে আসলো, তারপরে পূর্বাষাঢ়া চলে আসলো। এইভাবে করতে করতে আপনাদের সেগমেন্টটাকে সাজাতে হবে।
এই যে সাজালেন, তার মানে আমি সকালবেলা বললাম আজকে বৃহস্পতি কোথায় বসে রয়েছে। আপনারা যদি একটু খাতা কলম নিয়ে বসে যদি এই জায়গাটাকে একটু লিখে নিতে পারেন, তার কারণ আপনারা নিজেদের এই প্যারামিটারটাকে নিজেরাই বিচার করে নিতে পারেন। নিশ্চয়ই এক্সপার্ট অ্যানালাইসিস বা এক্সপার্ট অ্যাডভাইস এটার জন্য তো বহু জ্যোতিষী আছেন, তাদের কাছে তো আপনারা যাবেনই, নিশ্চয়ই যাবেন। কিন্তু বাড়িতে প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক পথ্য হিসেবে কি করা যেতে পারে, তার কারণ হ্যাঁ ফার্স্ট এড বক্সের, কারণ কালকেই আপনাকে একটা ফ্ল্যাট হয়তো আপনাকে একটা বুক করতে হবে, আপনি হয়তো কালকে ইনভেস্ট করতে চাইছেন। তাহলে এবার দেখে নিন রাহু তাহলে আপনার জন্ম নক্ষত্র থেকে বর্তমানে পুনর্বসু নক্ষত্রে বসে রয়েছে। তাহলে পুনর্বসু নক্ষত্র মানে জন্ম নক্ষত্র, আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয় তাহলে জন্ম নক্ষত্র থেকে রাহু এখন কত নম্বর নক্ষত্রে বসে রয়েছে, সেই যদি হিসেবটা যদি আপনি করে নিতে পারেন, তাহলে আপনি এখন ইনভেস্টমেন্টে কি যাবেন নাকি দুটো দিন ডিলে করবেন। তার কারণ দেখুন রাহু একটা রাশিতে যখন থাকে তিনখানা নক্ষত্র তাকে পাস করতে হয়, সেটা রাহুকে পাস করতে হয় না, প্রত্যেকটা প্ল্যানেটকেই সেই জায়গায় পাস করতে হয়। রাহু 18 মাস ধরে একটা রাশি পাস করে, অর্থাৎ 6 মাস করে তার ব্যবধান, এক একটা নক্ষত্রকে সে জাম্প করে করে যাচ্ছে। তো এই যে 6 মাস করে যে সে জাম্প করে যাচ্ছে, আজকে ধরুন 12ই সেপ্টেম্বর পর্যন্ত রাহু পুনর্বসু নক্ষত্রে থাকবে, তাহলে এই 12ই সেপ্টেম্বর পর্যন্ত কেতুর নক্ষত্রের কি হতে পারে, শুক্রের নক্ষত্রের লোকেদের কি হতে পারে, রবির নক্ষত্রের লোকেদের কি হতে পারে, চন্দ্রের নক্ষত্রের লোকেদের কি হতে পারে, মঙ্গলের নক্ষত্রের লোকেদের কি হতে পারে, রাহুর নক্ষত্রের লোকেদের কি হতে পারে, আবার বৃহস্পতি, শনি বা বুধ, এই 9টি নক্ষত্রের লোকেদের কার কিভাবে জীবনটা বর্তাবে। তার কারণ এবার আমাদের বলতে হয় যার যেটা চন্দ্র যদি কারো জন্মরাশিতে যার যেটি জন্ম নক্ষত্রে পড়ছে, আপনি যদি বেরোবাস, আমাদের শাস্ত্র বলছে বা আপনারা যারা পঞ্জিকা ঘাটাঘাটি করেন দেখবেন আপনার চন্দ্র যে নক্ষত্রে আছে, আপনি সেই নক্ষত্রে যদি যাত্রা করেন, সেই চন্দ্র যদি শুদ্ধি না হয় তাহলে আপনার যাত্রা মঙ্গলময় নয়। আচ্ছা, প্রচণ্ড আসলে বিষয়টা হচ্ছে কি, এই শাস্ত্রটা এত ক্যালকুলেটিভ একটা শাস্ত্র, বেসিক্যালি এখানে তো দুম দাম প্রেডিকশানের কোনো ব্যাপার নেই। এটি হচ্ছে এমন একটা সাবজেক্ট যার প্রত্যেকটা সেকেন্ডের সাথে যার হিসেব নিকেশ আপনার জীবনের সাথে জড়িয়ে রয়েছে। এখান থেকে এর মানে এই নয় যে আমি আপনাকে বলে দিলাম আপনার ছেলের আগামী দিনে একটা ইঞ্জিনিয়ার হওয়ার যোগ আছে বা মেডিকেলে ডাক্তার হওয়ার যোগ রয়েছে বা সে সাহিত্যিক হতে পারে। সাহিত্যিক হওয়া অবধি একটা প্রেডিকশান, ডাক্তার হওয়া অবধি একটা প্রেডিকশান। আজকে সুস্মিতা ভালো একজন অ্যাঙ্কার, এই অ্যাঙ্কার হওয়া অবধি একটা প্রেডিকশান হতে পারে। অ্যাঙ্কার হিসেবে সে কত বড় সাফল্য অর্জন করবে এটা তার পরবর্তী প্রশ্ন, তার পরবর্তী পর্যায় সারণী। একজন ডাক্তার তো অনেকেই, সবাই কি সুনাম বা সবাই কি নাম অর্জন করছে? শিক্ষক বা শিক্ষকতার পেশায় তো অনেকেই রয়েছেন, সবাই কি নামজাদা শিক্ষক হতে পেরেছেন? সবাই কি নামজাদা খেলোয়াড় হতে পেরেছেন? সবাই কি নামজাদা জ্যোতিষ হতে পেরেছেন? সবাই কি নামজাদা অভিনেতা বা অভিনেত্রী হতে পেরেছেন? সবাই কি নামজাদারা পলিটিশিয়ান হতে পেরেছেন? একটা পার্টিতে তো অনেক কর্মী থাকে, কিন্তু টপ মোস্ট লেভেলে তো একজনই যায়, বাকিরা তো সবই তার সাগরেদ। তাহলে আপনার ভাগ্যে বা আপনার বরাতে কতটা পড়ে রয়েছে, আপনার জন্মছক অনুযায়ী তার ক্যালকুলেশন কি হবে, প্রতিটি গোচর, এই গোচরকে আপনি দেখবেন কি করে? গোচর দেখতে গেলে দুখানা জিনিসকে দেখতে হয়, সেটা হচ্ছে নবতারা চক্র, আরেকটি হলো সান্নারী চক্র। এই সান্নারী চক্রটা কি সান্নারী চক্রটা কি? প্রত্যেকটা একটা জন্ম নক্ষত্র থাকে, তারপরে একটি কর্ম নক্ষত্র থাকে, তারপরে একটি সাংঘাতিক নক্ষত্র থাকে, তারপরে একটি সমুদয় নক্ষত্র থাকে, তারপরে একটি বিনাশ নক্ষত্র থাকে, তারপরে একটি মানস নক্ষত্র থাকে। এই যে 6খানা নক্ষত্র, এই 6খানা নক্ষত্রের মধ্যে আপনার কোন কোন জায়গায় পড়ছে, অর্থাৎ 1, 10, 15 যে জায়গাগুলো, এই যে জায়গাগুলো আপনাকে যে বর্তাচ্ছে, এই আমি আর বেশিটা বললাম না। তার কারণ আবার অনেকেই তো পেন খাতা নিয়ে বসে থাকে, যারা জ্যোতিষ তারা তো অনেকে পেন খাতা নিয়ে বসে এগুলো টুকবে এবং পরবর্তী পর্যায়ে এসে আবার উল্টো পাল্টা তার মিমিক্রি করবে। আমি বলি এগুলোকে মিমিক্রি করা। বেসিক্যালি এই শাস্ত্রটার ভেতরে এত নিগুড় তত্ত্ব রয়েছে, সেটাকে নিয়ে আপনাকে পড়তে হবে। আপনি যখন জ্যোতিষটাকে জানবেন, চিনবেন, বুঝবেন, এই যে অ্যাস্ট্রিওকার্টোগ্রাফি, অর্থাৎ আজকে এই যে সান্নারী চক্র বললাম আপনাদেরকে সকালে আমি বলে গেছি যে অ্যাস্ট্রিওকার্টোগ্রাফি আপনার জীবনকে কিভাবে হেল্প করতে পারে, অর্থাৎ আপনার দিক কি হবে। জাগলিং দেখেছেন না? আমাদের লাইফটা হচ্ছে অনেকটা জাগলিং এর মতো। এই গ্রহরা প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে, প্রতিনিয়ত তারা সঞ্চারে রয়েছে। রবি 30 দিন পর পর ঘর পাল্টে ফেলছে, সেখানে বুধ আবার 15 দিন বাদে বাদে ঘর পাল্টে ফেলছে। এই যে জাগলিং করছে, এই জাগলিং আপনাকে জীবনের সঙ্গে কোন
প্যারামিটারে আপনাকে নিয়ে যাচ্ছে। সে কখনো না বদ নক্ষত্রে চলে যাচ্ছে, কখনো আপনার প্রত্যরী নক্ষত্রে চলে যাচ্ছে, কখনো সে মানস নক্ষত্রে চলে যাচ্ছে, যদি আমি সান্নারী চক্র দেখি কখনো সে আপনার সাংঘাতিক নক্ষত্রে, কখনো সে বিনাশ নক্ষত্রে, তার মানে মানস নক্ষত্রে। এবার দেখুন মানস নক্ষত্রে চন্দ্রের ভূমিকা কি, সেই চন্দ্র কৃষ্ণপক্ষে না শুক্লপক্ষে, সব দিকে নজর রাখতে হবে। মানে আসলে ব্যাপারটা কি, কেউ হয়তো বেদাচার্য দা বলে ডাকেন, কেউ হয়তো সম্রাট দা বলে ডাকেন, বেশ কিছু মানুষ রয়েছে যারা কিন্তু স্যার বলে ডাকেন, এবং যে মানুষগুলোকে স্যার বলে ডাকা হয় না, সেই মানুষগুলোর মধ্যে এই ক্যাপাসিটি অবশ্যই থাকে যে এত সুন্দরভাবে বোঝানোর ক্ষমতা। সবচেয়ে বড় বিষয় জীবন থেকে আপনি এখন আমাদের সবচেয়ে বড় একটা ডিজিজ আমাদের জীবনে চলছে, সেটা হচ্ছে ডিপ্রেশন। আমরা এই ডিপ্রেশন থেকে, জীবন থেকে আমরা মুক্ত করব কি করে, একদম তার প্রথম সেটাই আমরা জানবো। তবে একটা ফোন নিয়ে নেবো চট করে। হ্যাঁ নিশ্চয়ই, কে আছে? ফোন আছে, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া থেকে কে বলছেন? আমি ভাস্কর মন্ডলের মা বলছি। আচ্ছা, কি নাম? ভাস্কর মন্ডল। ভাস্কর। আচ্ছা, ভাস্করের সম্বন্ধে জানবেন। অনুষ্ঠান দেখেন নাকি আগে ভাস্করের মা, সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রতিদিনই দেখি। আচ্ছা, ভালো লাগে নিশ্চয়ই? হ্যাঁ খুব ভালো লাগে। খুব ভালো লাগে, সেই জন্যই তো ফোন করেছে, এটাই উত্তর। বেশ, বলুন ভাস্করের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 29/6/1994। টাইম 29/6/1994, তাই তো দিদি ভাই? হ্যাঁ আপনাকে আমার কোটি কোটি নমস্কার। না হ্যাঁ, আপনার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আপনি আপনি বুঝিয়ে বুঝিয়ে বলেন। একদম আচ্ছা, ঠিক বেশ। আর কথা। সময় হচ্ছে 12:50 AM। রাত্রিবেলা? হ্যাঁ রাত্রিবেলা। আচ্ছা, রাত্রিবেলা যে 12:50, তার মানে 29 তারিখ পেরিয়ে 30 হয়নি তো, না 28 পেরিয়ে না না 29? না না, 29 তারিখ। 29 তারিখ। 29, আচ্ছা। কোথায় জন্ম দিদি ভাই? কাটোয়া। কাটোয়া, বেশ। কি বারে ছিল তাহলে? হ্যাঁ মঙ্গলবার রাতে ছিল, তারপরের দিন বুধবার ছিল। একদম ঠিকঠাক, মঙ্গলবারের রাত। কিন্তু বাংলা মতে আপনার ছেলের মঙ্গলবার জন্ম, ইংরেজি মতে আপনার ছেলের বুধবার জন্ম। আচ্ছা দিদি ভাই, একটা কথা বলি, সেটা হচ্ছে জ্যোতিষটাকে আপনি কি হিসেবে দেখেন? আমার খুব ভালো লাগে, আমি তো আপনার অনুষ্ঠান আমি শুনি, ওই যে না, নক্ষত্র। আমার অনুষ্ঠান আপনি রোজ দেখুন, আমার সেখানে স্বাগত রয়েছে, কিন্তু অনুষ্ঠান আমার সাথে সাথে আরো যারা যারা অনুষ্ঠান করেন প্রত্যেকটা দেখুন। হ্যাঁ আমার কিন্তু খুব ভালো লাগে, আমার ওই শাস্ত্রটা খুব ভালো লাগে। ভালো লাগে, কিন্তু আপনি যে ফোন করলেন, আপনার ছেলের সম্বন্ধে জানবেন, আপনি তার কর্ম জানবেন, তার বিদ্যা জানবেন, বিবাহ জানবেন, তার অর্থ জানবেন, সবই জানলেন, কিন্তু জ্যোতিষ আপনাকে কিভাবে সাহায্য করতে পারে কোনোদিন সেই বিষয়টাকে কিভাবে ভেবেছেন? এটি অলৌকিক সাবজেক্ট, জ্যোতিষের কাছে গেলে ভাগ্য বদলে গেল, জ্যোতিষ কিছু প্রতিকার দিল, সে প্রতিকার করলাম, ভাগ্যটাকে বদলে ফেললাম, নাকি না জ্যোতিষটা প্রতিদিনের পাথেও, বা এটা একটা প্রতিদিনের, জ্যোতিষ একটা প্রতিদিনের ক্যালকুলেটরের মতো কাজ করে, কিভাবে আমি ক্যালকুলেট করব এবং সেখান থেকে আমি কি করে আমি তার রাস্তাটাকে খুঁজবো, সেই রাস্তায় হাঁটবো, নাকি সেই অর্থে দেখেন? যদি এই দৃষ্টিভঙ্গি, মানে আপনি আপনার দর্শন কি, এখানে তো এটা তো একটা দর্শন শাস্ত্র, এখানে দর্শনটা কি, যতটা দর্শন আপনার যা হবে সে মতো করে আপনি জ্যোতিষটা দেখবেন, সেটারই উত্তর আমি চাইছিলাম আপনার থেকে। মানে জ্যোতিষটাকে কি আপনি ম্যাজিক ভাবেন? মানে আমার পাশে যে দাদা রয়েছেন, ইনি কি একজন ম্যাজিশিয়ান, নাকি ইনি একজন পথপ্রদর্শক যে আপনাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে? না, তবে উনি যাতে পথ দেখাতে পারবেন জ্যোতিষটা। এক্স্যাক্টলি তাই, আমি এটাই চাইছি আজকে। তার কারণ আজকে মানুষের মধ্যে জ্যোতিষ বলতে একটা ভ্রান্ত ধারণা রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা অ্যাস্ট্রোলজার, তার মানে বুঝেই নিলাম কি। অ্যাকচুয়ালি তারা জানে না যে একজন অ্যাস্ট্রোলজার ইজ ইকুয়ালস টু আ ক্যালকুলেটর। তার মানে সে ক্যালকুলেট করে আপনাকে আপনার দিক দেখাবে, আপনি সেই দিকে যদি হাঁটতে পারেন। অ্যাপ্লাই আপনাকে করতে হবে, জ্যোতিষী কোনোদিন অ্যাপ্লাই করতে পারে না, অ্যাপ্লিকেশনের দায়িত্ব আপনার উপর বর্তাচ্ছে। যে আসছে বা যারা আসছে, যারা জ্যোতিষীর দ্বারস্থ হচ্ছে, প্রত্যেককে তাদের ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে তাদের কর্মটা করে যেতে হবে, অ্যাস্ট্রোলজার শুধু গাইড করে যাবে, এই তো। আচ্ছা, আপনার ছেলের মেষ লগ্ন, কুম্ভ রাশি দিদি ভাই, হ্যাঁ পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে জন্ম, চরণটা হলো 1। আমি বারবার বলেছি, চরণ যদি 1 হয় বা 4 হয়, তাহলে এনার্জির জায়গাটা আস্তে আস্তে একটু লেস হয়, অর্থাৎ যেটাকে আমরা সোজা বাংলায় বলতে পারি অসম্পূর্ণতার একটা জায়গা থাকে। নক্ষত্রটা কি? পূর্ব ভাদ্রপদ। আর আজকে বর্তমানে এখন রাহু বসে রয়েছে পুনর্বসু নক্ষত্রে, তার মানে বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে, তার মানে আপনার ছেলের জন্ম নক্ষত্রে রাহু অধিষ্ঠান করছে। তাহলে বর্তমান হিসেবে দেখা যেতে পারে যে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, এবং আপনার এই যেটা পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু অত্যন্ত সুন্দর। এবং সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট আপনার ছেলের ছকে কি হবে, সেটা হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে জন্ম।
ষষ্ঠী তিথি ষষ্ঠী তিথিকে রিপ্রেজেন্ট করে, ষষ্ঠী তিথিকে রিপ্রেজেন্ট করে হচ্ছে কার্তিক, অর্থাৎ যিনি যোদ্ধা। আপনার ছেলে নিজের জীবনে যতটা যত্নশীল হবে, সে নিজের জীবনকে যতটা সাজাতে নিজে যত্নবান হবে, তত তার জীবনটা সুন্দর করে ডেকোরেট হবে। কোনো ভগবান, কোনো জ্যোতিষী, কোনো আরও অনেক যারা আছে, তারা কিন্তু শুধু পথপ্রদর্শকের কাজ করতে পারে, কিন্তু বাকি ধ্যান ধারণা আপনার ছেলেকেই করতে হবে। তার কারণ আমি মনে করি যারা ষষ্ঠী তিথিতে জন্ম, অর্থাৎ এটা শাস্ত্রের কথা, তারা কোনোদিনই সোনার চামচ বা রূপোর চামচ বা লোহার চামচ কোনো চামচ নিয়ে আসে না, তারা খালি আসে, তারা ব্ল্যাঙ্ক আসে। এই ব্ল্যাঙ্ক তাদেরকে ভরতে হয়, অর্থাৎ কঠোর পরিশ্রমের দ্বারা তাদের অসাধ্যকে সাধন করতে হয়। শূন্যস্থান পূরণ দাদা, ওর কি সরকারি চাকরি হবে? খুব বাজে প্রশ্ন। আর এই প্রশ্নটা বেশি পাই আমরা। বেশি পাই। আয়ুষ্মান যোগে জন্ম, বণিজকরণ, শুক্রের করণে জন্ম হয়েছে। এবার আপনার প্রশ্ন হচ্ছে সরকারি চাকরি পাবে কি পাবে না। এবার আমি এটুকু বলতে পারি যে আমি এখান থেকে বসে আপনার ছেলেকে বলবো না যে পাবেই, কিন্তু ইন্ডিকেশন আমি কিছু দিয়ে দেবো। সেটা হচ্ছে লগ্নে কেতু, দ্বিতীয় মঙ্গল, রবি বুধ যুক্ত হয়ে 3 নম্বর ঘরে বসে রয়েছে, বৃহস্পতি রাহু যুক্ত, শনি বসে রয়েছে একাদশে চন্দ্রযুক্ত হয়ে। আপনি যদি গতকালের প্রোগ্রাম আপনি যদি ফলো করে থাকেন, যে উকিল ভদ্রমহিলা ফোন করেছিলেন, তাকেও আমি একটি মাত্র কথা বলেছিলাম যে একাদশে যার শনি, তার জীবন কেমন এগুনি। কেন? একাদশে যদি শনি থাকে, আপনারা জানেন আমি বহু প্রোগ্রামে বলেছি, আমার বহু প্রোগ্রামে আলোকপাত করেছি, রাবণ ইন্দ্রজিতের যখন বা মেঘনাথের যখন জন্ম হয়েছিল, তার জন্মর সময় সমস্ত গ্রহ নক্ষত্রকে সে বেঁধে রেখেছিল একটা মণ্ডলীর মধ্যে, এবং সে তার ভালো জায়গাগুলোকে, বেস্ট জায়গাগুলোকে চয়েস করে যেখানে যেখানে যার প্লেসমেন্ট সেখানে তাকে ঢুকিয়ে তাকে প্লেস করে দিয়েছিল। শনিকে সে একাদশে প্লেসমেন্ট করে দিয়েছিল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জন মিলে যখন ভাবলেন যে এ তো মারাত্মক অবস্থা হয়ে যাবে, ইন্দ্রজিতের জন্ম যদি একাদশে শনির দ্বারা জন্ম হয়, তাহলে তো এ তো কালজয়ী হয়ে যাবে, এ তো অমরত্ব লাভ করবে। রাক্ষস কুলের লোক যদি অমরত্ব লাভ করে, তাহলে দেবতারা তিষ্ট হবে কি করে, দেবতারা তুষ্ট হবে কি করে, দেবতারা পুজো পাবে কি করে। সেই মতো তারা শনিকে গিয়ে বলেছিল তুমি যেভাবে হোক তোমার পাটা বাড়াও দ্বাদশে। এজন্য দেখবেন শনির পা খোড়া, শনিকে আমরা বলি শনি বেঁকে বেঁকে চলে, অর্থাৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। কেন? শনি সেই সময় তার পাটি দ্বাদশভাবে দিয়ে দিয়েছিল, অর্থাৎ লগ্নের আগের ঘরটায় দিয়ে দিয়েছিল, এবং যে সময় দিয়েছিলেন শনি পা ফেলেওছেন, তা সেখানে শনির পা প্রবেশও করে গেছে, এবং সেইখানে গদা দিয়ে রাবণ তার পায়ে প্রহার করেছিল। দেখুন আপনার মেয়ের যেহেতু ছেলে তো, হ্যাঁ ছেলে। হ্যালো দিদি আছেন? হ্যালো। আপনার ছেলের শনি কোথায় বসে রয়েছে? একাদশে বসে রয়েছে। একাদশে শনি অত্যন্ত ভালো একটা জায়গা। চন্দ্র একাদশে বসে থাকলে কি হয়? চন্দ্র যদি একাদশে বসে থাকে, জনসংযোগমূলক কাজ, বাকের কাজ, বাক মানে বোঝেন তো, মানে কথা যেখানে বিক্রি হয়, বুঝতে পারলেন? হ্যাঁ। কথা যেখানে বিক্রি হয়, সেই রকম জায়গায় যদি আপনার ছেলের কাজ করা যায়, আর শনি তো একাদশে বসেই রয়েছে, ফিন্যান্স নিয়ে কাজ কেন করবে না? আমি তো বলবো নিশ্চয়ই আপনার ছেলের মধ্যে সেই পোটেনশিয়ালিটি রয়েছে। কিন্তু ঘটনা হলো দিদিভাই, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন 6 আর 10-এর কানেকশান আরও ভালো করে দেখে, দশমাংশকে বিচার করে, যদি তার গভর্নমেন্ট সার্ভিসের সেক্টরটা বলা যায়, সিটিভিনের পর্দায় অনেক বার্ডেন্স থাকে, আমি হয়তো আপনাকে কনফার্ম দিতে পারলাম না, কিন্তু এটুকু বলতে পারি আমি যতটুকু বলেছি তাতে যদি আপনি চোখ কান খোলা রাখেন, হ্যাঁ যতটুকু বলেছি তাতে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন। তবে দেখুন, চন্দ্র যখন শনির সাথে বসে থাকে, অনেকে বলে থাকে এটাকে 20 যোগ, তাই তো? এটাকে অনেকে বলে থাকে 20 যোগ। রাশিটা কি? কুম্ভ। শনি কোথায় বসে রয়েছে? শনি বসে রয়েছে মূল ত্রিকোণে, যেখানে সে ত্রিকোণ সমাত, অর্থাৎ কোণ সমান সে তার কি বলে ক্ষমতা সে রেখেছে। চন্দ্র সেই জায়গায় বসে রয়েছে, তাহলে রাশির অধিপতি রাশির সাথে বসে রয়েছে, তার মানে মানসিক জায়গাটার বিকশিত জায়গার ওর হায়ার স্টাডি হয়নি। হয়নি কেন হয়নি? মানে ও পড়াশোনা করতে করতে মাঝে পড়াশোনা ব্রেক হয়েছিল, দিয়ে সেই জন্য এখন আবার সেটা কমপ্লিট করছে। হ্যাঁ, দোষটা কার? দোষটা ও আপনাদের। আমার গলাটা না, মানে আমার গলা ফাটাতে ফাটাতে আমি এখানে বসে বসে সায়েন্টিফিক তথ্য আলোচনা করতে করতে আপনাদেরকে বলে বলে আর বোঝাতে পারি না। আপনারা সেই আমার প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তারপর দেখবেন 7:30 আলাদের প্রোগ্রাম চালু হবে, মাঙ্গলিক আলাদের প্রোগ্রাম চালু হবে, আপনারা ওই জায়গা গিয়ে আপনারা সেই জায়গাটায় হিট করে থাকবেন। একটা জিনিস দেখেছেন, আমি বারবার বলেছি, দ্বিতীয় মঙ্গল নবমে মঙ্গল 20-এর সমান। তার মানে দেখুন মঙ্গল কোথায় বসে রয়েছে? লগ্নের দ্বিতীয় ভাব। আপনার ছকটা যদি এখানে আমি খুলে রাখি, লগ্নের দ্বিতীয় ভাবে মঙ্গল বসে রয়েছে, অর্থাৎ বিশেষ ভাগ্য হানিকারক। তার মানে আমি বললাম আপনার ছেলে শনি একাদশে বসে রয়েছে, কিন্তু
70 বছর বয়সে গিয়ে দেখা গেল নিটফল 0, আপনি এসে বললেন দাদা আপনার কথা তো মিললো না, মিলবে কি করে? আমি তো বড় বড় করে লিখে দিই নো ফরকাস্ট। তার কারণ মঙ্গল যদি দ্বিতীয় থাকে, মঙ্গল যদি নবমে থাকে, তার কোন পার্টে সেই জায়গাটাকে নষ্ট করে দেবে বলাই বাহুল্য। তার কারণ অষ্টমপতির দৃষ্টি, মঙ্গল সে কোথায় 1 2 3 4 লগ্নের পঞ্চমে গিয়ে ফেলে দিল। তার মানে অষ্টম যে নাকি বাধকপতি, পড়াশোনার অত্যন্ত ভালো জায়গার ফ্লারিশমেন্ট তো ছিল, কিন্তু মঙ্গল দ্বিতীয় জায়গায় বসে গেল। এটাকে যদি আপনি সেই জায়গায় ব্যালেন্স করাতেন, প্রতিকার করাতেন, নিশ্চয়ই সেই জায়গায় ভালো হতো। আর কবে সেই বোধোদয় হবে? বলতে বলতে তো আমার বয়স, আমার চুল পেকে গেল, এখন রং করে করে বসতে হচ্ছে। কিন্তু সেই আপনারা সায়েন্স থেকে পিছিয়ে যাচ্ছেন, সায়েন্সে আসতে হবে। বৃহস্পতি রাহুযুক্ত, সপ্তমে বৃহস্পতি, লগ্নের উপর দৃষ্টি, কেতুর উপর দৃষ্টি, বায়োসায়েন্স কেন হলো না? কি বললাম দিদি, বুঝতে পেরেছেন? হ্যালো, আছেন? না ফোনটা মনে হচ্ছে কেটে গিয়েছে। আসলে উনি বকুনি খেয়েছে আমার কাছে, সেই জন্য ফোনটা কেটে গেছে। দেখো এই জায়গাগুলোকে যতক্ষণ না পর্যন্ত আমরা ধরবো, যতক্ষণ না পর্যন্ত এই জায়গাগুলোকে আমরা রেকটিফাই, আসলে একদম। প্রথমে আমি ওনাকে ভালোটা বললাম এই কারণে আমি দ্বিতীয় মঙ্গলকে একটু বাঁচিয়ে রেখেছিলাম, তার কারণ ওটা আমি জমা রেখেছিলাম, ওটা ওটা হাতের অস্ত্র। কারণ আমি জানি উনি লাস্ট অফ এখানে এসে একটা কথাই বলবে আমার হলো না, আর তখনই আমি ওনার ওই ধরবো আমি ওনাকে যে সমস্যাটা কোথায়। এই একটা ছক হাজার ছকের নিদর্শন হতে পারে। কেন? একদম। তার কারণ দ্বিতীয় মঙ্গল, নবমে মঙ্গল, রবি শুক্র দারিদ্র যোগ, বর্তমান রাহুর দশা, এই জায়গাগুলোকে যতক্ষণ না আপনারা প্রতিকার প্রতিবিধান ব্যালেন্সের জায়গায় আসছেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের নৌকো মাঝ সমুদ্রে আটকে থাকবে, তীরে আর পৌঁছবে না। ঠিক কথা। সমুদ্রেই আছে, আপনি গভীর সমুদ্রে রয়েছেন, অর্থাৎ মণিমাণিক্যের উপরেই রয়েছেন, কিন্তু মণিমাণিক্য অধরা রয়ে যাবে। তার কারণ দ্বিতীয় মঙ্গল, নবমী মঙ্গল বিশেষ ভাগ্য হানিকারক। আপনারা আমার চেম্বারে এসে একটু বাইরে বসবেন, দেখবেন আমার যারা মানে প্রেডিকশন নিয়ে গেছে, যারা আমার ফোরকাস্ট নিয়ে গেছে, আমি প্রত্যেক জায়গায় লিখে দিয়েছি। যেমন নাককরণ, চতুষ্পদকরণ, কিংস্তগ্নকরণ, শকুনীকরণ, এই 4 করণকে আমি সবসময় নো ফোরকাস্ট লিখে দিই। তার কারণ আমি আজকে বললাম আপনি হয়তো বিরাট বড় জায়গায় পৌঁছে যাবেন, কিন্তু দেখা গেল সেই তীরেই আপনি পৌঁছতে পারলেন না, মাঝ সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন বিকজ অফ দিস। কারণ এই 4-5টা জায়গা অত্যন্ত কঠিন, সেই জায়গাগুলোকে ঠিক করুন। আর 2 নম্বর, বাড়িতে রাহুর কনজামশনকে ঠিক করুন। আপনার বাড়িতে অযথা ইলেকট্রিক জ্বলছে, আপনার বাড়িতে কোনো একটা ঘরে আলো জ্বলে যাচ্ছে, কোনো ঘরে ফ্যান চলে যাচ্ছে, আপনারা তার ব্যবস্থা নেন না, আপনি সেগুলোকে অফ করেন না, আর আপনারা দোষ দেন আমার জীবনের শুধু ঘাটতি হচ্ছে। আপনারা এনার্জিকে প্রতিনিয়ত লস করে যাচ্ছেন, মানে ওর পিছনে একটা কারণ লুকিয়ে কারণ রয়েছে। লুকিয়ে আমরা রয়েছে। অবশ্যই আলোচনায় ফিরবো দাদা, তবে একেবারে সময় শেষ, দোরগোড়ায় পৌঁছে গিয়েছি। ম্যাজিশিয়ান যদি ভাবেন তাহলে আসতে হবে না, কিন্তু সত্যিকারের যদি অ্যাস্ট্রোলজিটাকে কোনো সায়েন্স না ভাবেন, না সত্যি তাই, ম্যাজিশিয়ানের জন্য দেখবেন আমার আগে পিছনে অনেকে আছে, তাদের কাছে সেখানে যান, আপনারা তারা যোগাযোগ সত্যি। করতে পারেন। এবং বুকিং নাম্বার একটু চটপট নিজেদের দায়িত্ব একটু মোবাইলে সেভ করতে থাকুন, কারণ হাতে সময় ভীষণ কম, আমি বলে উঠতে পারবো না হয়তো। দুর্গাপুরে আপনারা কিন্তু সামনের 15 তারিখে, এই 15 তারিখে কিন্তু দুর্গাপুরের বন্ধুরা পেয়ে যাচ্ছেন, ফোন করুন। বর্ধমানে 17 তারিখে পাচ্ছেন, নর্থ বেঙ্গলের বন্ধুরা কোচবিহারে 26 তারিখে পাচ্ছেন, শিলিগুড়িতে কিন্তু 25 তারিখে পেয়ে যাচ্ছেন। মেচেদার বন্ধুদের জন্য বলবো 23 তারিখ অবশ্যই কিন্তু আপনারা পাচ্ছেন এই শিলিগুড়ি মাসে। কুচবিহারের বুকিং প্রায় ক্লোজড, মানে 1-2 জনের বুকিং মোটামুটি হতে পারে। তাহলে তার জন্য তো ফোন করতে হবে, দায়িত্বটা আপনার, প্রয়োজনটা আপনার। চটপট ফোন করুন আর জেনে নিন। মেচেদায় 23 তারিখ বললাম, তারপর চলে যাব আসামে। গৌহাটিতে কিন্তু আপনারা পাচ্ছেন 29 তারিখে, এ মাসে আগরতলাতেও আপনারা পাচ্ছেন 30 তারিখে, একদম শেষে 30 তারিখে কিন্তু পাচ্ছেন। যোগাযোগ করতে হবে, ফোন নাম্বার নোট করতে থাকুন, প্রত্যেককে বলছি। কলকাতায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হাতিবাগানের চেম্বারে পরের মাসে, মে মাসের 11 তারিখ, তার জন্য অবশ্যই বুকিং করুন। আপনারা পেয়ে যাচ্ছেন মালদার বন্ধুরা 29 তারিখে পরের মাসের, দিল্লির বন্ধুরা কিন্তু পরের মাসের 2 তারিখে, মে মাসের 2 তারিখে পাচ্ছেন, মুম্বাইয়ের বন্ধুরা 3 তারিখে পাচ্ছেন। একটু দূরের বন্ধু, তাই অবশ্যই আপনাদের একটু বেশি ভালোবেসে বলছি একটু ফোন নাম্বারটা নোট করুন, একটু যোগাযোগ করে নিন। যারা গড়িয়াহাটে যোগাযোগ করতে চাইছেন তারা প্রতি শুক্রবার করে পাচ্ছেন, এটা আপনারা মোটামুটি প্রত্যেকেই জানেন। ব্যারাকপুরে কিন্তু পরের মাসে 13 তারিখে পাচ্ছেন, নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন 14 তারিখে, বহরমপুরে আপনারা কিন্তু পরের মাসের 15 তারিখে পেয়ে যাচ্ছেন, আর পাশাপাশি প্রতি রবিবার দক্ষিণেশ্বর, আর তাছাড়া জুনে দাদাকে আমরা আন্দামানে পাচ্ছি। এটা কিন্তু সুখবর। এবং আন্দামান থেকে যদি কেউ আমাদের অনুষ্ঠান দেখেন বা আপনার কোনো রিলেটিভ যদি আন্দামানে থাকে, তো প্লিজ তাকে জানাতে ভুলবেন না। বুকিং নাম্বার 9830771807, তাছাড়া 9830772058, এই ফোন নাম্বারে ফোন করুন। আমার খুব পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে যে দক্ষা ইনস্টিটিউট,
এবং তার ব্রাঞ্চ এখন কিন্তু দক্ষিণেশ্বর, শ্যামবাজার এবং শিলিগুড়িতে। দক্ষিণেশ্বরে এখন আপাতত বন্ধ, মানে এখন ভর্তি ফিল আপ হয়ে গেছে। Okay. শ্যামবাজারে আছে, শিলিগুড়িতে চলছে। দক্ষিণেশ্বরে নেক্সট সেশনের জন্য ভর্তির জন্য যদি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমার বাচ্চাদের নিয়ে যে ওয়ার্কশপ, সেটা তো শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষের দিকে বা অগস্টের শেষের দিকে। আপনারা একটু হেল্পলাইন নাম্বারে ফোন করলে জানতে পারবেন। ক্লাস 8, 9, 10 একদিন, আর 11, 12 একদিন। সেখানে অ্যাস্ট্রিওকার্ডিওগ্রাফি আমি দেবো। আপনার বাচ্চার কোন কোন দিকে উন্নতি হতে পারে তার দিক আমি নিশ্চয়ই বলবো। আজকে হাতে সময় শেষ, একদম নেই। পরের দিন আমি আসছি, আবারও এই অনেক তথ্য আপনাদেরকে সামনে তুলে ধরবো। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, এবং ধন্যবাদ অবশ্যই আমাদের বন্ধুদের। ভালো থাকুন, নমস্কার। দক্ষা মাইথিক ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি, মাইথোলজির বিজ্ঞানসম্মত তথ্য জেনে আদি সনাতন জ্যোতিষ শেখার একমাত্র প্রতিষ্ঠান দক্ষা। বাস্তু, হোরা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে যোগাযোগ করুন 9051451482, 9830281718, শাখা দক্ষিণেশ্বর, শ্যামবাজার, শিলিগুড়ি। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 8585003800 এই নম্বরে।